নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার টপিক অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে একটা শর্ট স্টোরি যেটা আর.কে নারায়ণের লেখা। এই গল্পটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে রয়েছে। তো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু নভেম্বরে হবে, ইতিমধ্যেই কাউন্সিলের পক্ষ থেকে তা জানিয়ে দেওয়া হয়েছে। ফলে সময় আমাদের কাছে খুব অল্প। আমরা চেষ্টা করব প্রথম 3 মাসের মধ্যে ফার্স্ট সেমিস্টারের যে টেক্সটগুলো রয়েছে সেগুলোকে ডিটেইলড কমপ্লিট করার, এবং পরবর্তী যে টাইমটা সেই টাইমে আমরা এমসিকিউ এর সেট প্র্যাকটিস করব এবং সেকেন্ড সেমিস্টারের জন্য ধীরে ধীরে প্রস্তুতি নেব। তো দেখো, পরীক্ষাটা তোমাদের হবে এমসিকিউ কোয়েশ্চেনের ওপরে। ফলে তোমাদের কিন্তু অনেক বেশি ডিটেইলিং মাথায় রাখতে হবে। একটা গল্পের মধ্যে যে ছোট ছোট তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবং সবসময় চেষ্টা করব আমরা একটা গল্প আমরা যখন পড়ব তার ভেতরের যে ডিটেইলিংগুলো সেগুলো আমরা হাইলাইট করব, এবং সেগুলোকে আমরা একটা খাতায় আলাদা করে লিখে রাখার চেষ্টা করব, যাতে করে পরীক্ষার আগে সেই খাতাটা খুললেই তুমি সমস্ত কিছু তোমার সামনে পেয়ে যাবে। এবং ওই ওয়ার্ডসগুলোকে, ওই ফ্রেজগুলোকে বা ওই ইনফরমেশনসগুলোকে আমরা প্রতিনিয়ত দেখতে 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 আইসেট করে নেব, যাতে করে এমসিকিউ এর অপশান দেখেই আমাদের চোখ ঠিক সঠিক অপশানটার উপরে গিয়ে পড়ে। এটা কিন্তু এমসিকিউ বেসিস এক্সামের একটা ট্রিক্স। ঠিক আছে, তোমাকে অ্যান্সারগুলোকে আইসেট করে নিতে হবে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর.কে নারায়ণ। দেখো, একটা গল্প বা কবিতা পড়তে গেলে সবার আগে সেই গল্পের লেখক বা কবি সম্পর্কে আমাদেরকে কিছুটা জেনে নিতে হয়। তো এই আর.কে নারায়ণ তোমাদের কাছে অপরিচিত কিছু নয়। তোমরা এর আগেও তার লেখা অনেক টেক্সট পড়েছো। ইভেন ক্লাস 10 অর্থাৎ লাস্ট ইয়ারেই তোমাদের একটা গল্প ছিল ফাদার সেলফ, সেটাও কিন্তু তারই লেখা ছিল। ওই সোয়ামীর স্যামুয়েল, ওই যে গল্পটা বেশ মজার ছিল গল্পটা, তাই না? তো আর.কে নারায়ণ, তার পুরো নাম হচ্ছে রাশিপুরাম কৃষ্ণাস্বামী আয়ার নারায়ণ স্বামী। এই নামটা তোমরা প্রত্যেকেই জানো, বা যারা জানো না তারা মাথায় রেখো নামটা। প্রয়োজন হতে পারে এমসিকিউ যেহেতু আসছে। তো আর.কে নারায়ণ জন্মেছিলেন 1906 অর্থাৎ 1906 সালে তিনি জন্মেছিলেন, এবং তিনি মারা যান, তিনি আমাদের ছেড়ে চলে যান 2001 সালে। এই সাল দুটো কিন্তু মাথায় রাখার একটু চেষ্টা করবে। তিনি আমাদের যে আর্লি ইন্ডিয়ান লিটারেচার, আর্লি ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার বলা ভালো, তার কিন্তু একজন অন্যতম লেখক। আর্লি ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের একজন অন্যতম লেখক আর.কে নারায়ণ। তার বিখ্যাত যে বই, সেই বই হচ্ছে মালগুড়ি ডেইজ। মালগুড়ি ডেইজ একগুচ্ছ গল্প নিয়ে এই বইটা তৈরি, এবং এই মালগুড়ি ডেইজ বই থেকেই কিন্তু তোমাদের এই গল্পটাকে নেওয়া হয়েছে। মাথায় রাখবে, হ্যাঁ, এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পটা কোন বই থেকে নেওয়া হয়েছে। মালগুড়ি ডেইজ মাথায় রাখবে। তার আরেকটা বিখ্যাত নোভেল দ্য গাইড, এবং এই গাইড লেখার জন্য তিনি কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কারও পান। ঠিক আছে, তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান গাইড উপন্যাসের জন্য। কবে না, 1958-এ। ঠিক আছে, এই সামান্য সামান্য কিছু তথ্য তোমরা মাথায় রেখো, যদি সম্ভব হয় তাহলে খাতায় লিখে রেখো। এবারে মূল গল্পে যাওয়ার আগে আমি এখানে একটু ছোট করে গল্পটা সম্পর্কে কয়েক লাইন লিখে রেখেছি। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ আ শর্ট স্টোরি। এটা একটা শর্ট স্টোরি, ভালো একটা এমসিকিউ কোয়েশ্চেন হতে পারে। এটা কিন্তু একটা শর্ট স্টোরি, লিখেছেন আর.কে নারায়ণ। আর.কে নারায়ণ একজন ইন্ডিয়ান অথর। এগুলো নিয়ে আর বিশেষ কিছু বলছি না। হুম, তা তার যে বেশিরভাগ কাজগুলো, এই আর.কে নারায়ণের কথা উঠলেই আমরা মালগুড়ি কথাটাকে খুব শুনতে পাই। এই মালগুড়ি কি? মালগুড়ি কিছুই না, মালগুড়ি হচ্ছে আর.কে নারায়ণের তৈরি করা একটা ফিকশনাল টাউন, অর্থাৎ একটা কাল্পনিক শহর। তিনি তিনি কল্পনায় এই শহরটাকে তৈরি করেছিলেন। এটা একটা দক্ষিণ ভারতের কাল্পনিক শহর মালগুড়ি, যার নাম, এই প্রোনাউন্সড, এই উচ্চারণটা কিন্তু ঠিক করতে হবে, হ্যাঁ, এটা কিন্তু মালগুডি নয়, মালগুড়ি। এই কথাটা মাথায় রাখতে হবে। এই গল্পটা কাকে নিয়ে? গল্পটা একটা অ্যাস্ট্রোলজারকে নিয়ে। অ্যাস্ট্রোলজার মানে কি? অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে জ্যোতিষী। আমরা ওই পিকে সিনেমায় পড়েছিলাম না, রং নাম্বার, সেই হ্যাঁ পড়েছিলাম বললাম, দেখেছিলাম আমরা পিকে সিনেমাতে রং নাম্বার। তো সেই রং নাম্বার এই অ্যাস্ট্রোলজার, এই জ্যোতিষী, ঠিক আছে, যে ইনকাম করে, যে উপার্জন করে কি করে না, প্রেডিক্ট করে, অর্থাৎ ভবিষ্যৎবাণী করে সে উপার্জন করে। যে একটা মানুষের ফিউচারে ভবিষ্যতে কী কী হতে পারে সেইটাকে ভবিষ্যৎবাণী করে তিনি তার জীবনযাপন করেন, তিনি উপার্জন করেন, এবং তাদের অনেক প্রবলেমকে সলভ করে। এগুলো অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। যাই হোক, তো তারপরেই আমরা দেখতে পারবো যে সেই অ্যাস্ট্রোলজারের সঙ্গে, অর্থাৎ সেই রং নাম্বারের সঙ্গে, বা বলা ভালো সেই জ্যোতিষীর সঙ্গে দেখা হচ্ছে একজন স্ট্রেঞ্জারের। স্ট্রেঞ্জার মানে কে? একটা অপরিচিত লোক। স্ট্রেঞ্জার মানে আননোন পার্সন। তো
তো সেই অপরিচিত লোক আবার ওই অ্যাস্ট্রোলজার সম্পর্কে অনেক কিছু জানে, অর্থাৎ ওই অ্যাস্ট্রোলজারের অতীত সম্পর্কে জানে, হ্যাঁ। তো সেই সব রিভিল হয় এবং তারপরে একটা টুইস্ট ঘটে, সেগুলো আমরা আস্তে আস্তে গল্পে জানতে পারবো। এবারে এই গল্পের যে থিম, ইট এক্সপ্লোরস থিমস, এই গল্পের যে থিম সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ফেট, ফেট মানে ভাগ্য, ডেস্টিনি, ডেস্টিনি মানে নিয়তি, ডেস্টিনি মানে নিয়তি, অ্যান্ড দ্য পাওয়ার অফ পারসেপশন, পারসেপশন মানে উপলব্ধি, পাওয়ার মানে ক্ষমতা, তাহলে দ্য পাওয়ার অফ পারসেপশন মানে উপলব্ধির ক্ষমতা বা উপলব্ধি করার যে ক্ষমতা। এই তিনটে ওয়ার্ডস তোমরা একটু মাথায় রেখো, ঠিক আছে? এবারে আসছি মূল গল্পে। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ। এই গল্পের একেবারে লাইন টু লাইন আমি এক্সপ্লেন করার চেষ্টা করব তোমাদের সামনে, এবং আমি এই ফাইলটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি তোমাদের সুবিধার জন্য। এখানকার কিছু শব্দ, সেই শব্দগুলোকে আমি আলাদা করে এখানে বক্স করে রেখেছি যাতে তোমাদের মানে বুঝতে কোনো অসুবিধা না হয়, এবং একই সঙ্গে এই শব্দগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই ওয়ার্ড মিনিংগুলো ইম্পর্ট্যান্ট। কেন? কারণ তোমাদের যেহেতু কোয়েশ্চেনটা হবে এমসিকিউ, তাই সিনোনিম, অ্যান্টোনিম এগুলো আসার চান্স কিন্তু প্রবল। তাই এইটাকে তোমরা কেউ অগ্রাহ্য করবে না, খুব মন দিয়ে এই বিষয়গুলো শুনবে এবং বোঝার চেষ্টা করবে। আমি যে জায়গাগুলো হাইলাইট করব সেগুলো ভালো করে মাথায় রাখার চেষ্টা করবে এবং খাতাতেও রেখে দেবে, যাতে করে পরবর্তীতে তোমরা আবার খাতা খুললেই গোটা গল্পটাকে একবার দেখে নিতে পারো। দেখো, সময় খুব অল্প, প্রত্যেকবার মানে তুমি এই বছরে 3 বার করে, বছরে 4বার করে একই গল্প বারবার করবে তা কিন্তু হবে না। তোমাকে 6টা সাবজেক্ট পড়তে হবে, বছরে 2টো সেমিস্টার হবে, ফলে সময় অল্প। এই অল্প সময়টাকে কাজে লাগিয়ে খুব ভালোভাবে এই অল্প সময়টাকেই ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাই চলো শুরু করা যাক, একদম লাইন টু লাইন এক্সপ্লেন। পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ, অর্থাৎ নিয়ম মাফিক, পাংচুয়ালি মানে নিয়ম মাফিক, অ্যাট মিড ডে, মিড ডে মানে দুপুরবেলা, সে দুপুরবেলায় ওপেন্ড হিজ ব্যাগ, তার ব্যাগটি খোলে। এখানে এই হিটাকে, হিটা হচ্ছে অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী, হিটা হচ্ছে অ্যাস্ট্রোলজার। তাহলে সে ব্যাগটি নিয়ে কখন খোলে? ব্যাগটিকে মিড ডে, দুপুরবেলা। ভালো একটা এমসিকিউ কোয়েশ্চেন হতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে। অ্যান্ড স্প্রেড আউট, এবং ছড়িয়ে দেয়, স্প্রেড মানে ছড়িয়ে পড়া, হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, তার যে কাজের ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট মানে হচ্ছে টুল, ইকুইপমেন্ট মানে টুল, অর্থাৎ তার যে কাজের যে যন্ত্রপাতি সেগুলোকে সে ছড়িয়ে দেয়। হুইচ কনসিস্টেড, যার মধ্যে রয়েছে, কি রয়েছে? আর ডজন কাউরি সেলস, কাউরি মানে হচ্ছে কড়ি, আমরা যারা গ্রামে থাকি তারা এই কড়ি কথাটার সঙ্গে বেশ পরিচিত। ছোটবেলায় আমরা সেই কড়ি দিয়ে চারগুটি খেলতাম, ঠিক আছে? কড়িটা কি? কড়ি হচ্ছে এক ধরনের শামুকের খোলস বিশেষ, ঠিক আছে? তো সেই কড়ি শেল, অর্থাৎ 1 ডজন, 1 ডজন মানে কি? 12টা, 12টা কড়ি শেল রয়েছে তার মধ্যে। আর কি রয়েছে? আর স্কোয়ার পিস অফ ক্লথ, একটা চৌকো, স্কোয়ার মানে কি? চৌকো, চারকোনা, একটা চারকোনা ক্লথ, একটা কাপড়ের টুকরো রয়েছে, ঠিক আছে? তাহলে এই কাপড়ের টুকরোটা কেমন? স্কোয়ার, মাথায় রাখতে হবে কিন্তু। কতগুলো কাউরি শেলস রয়েছে? 8 ডজন, 12টা। উইথ অবসকিওর মিস্টিক, অবসকিওর মিস্টিক চার্টস অন ইট, ওই যে ক্লথটা, ওই যে কাপড়টা, ওই কাপড়টার ওপরে কি রয়েছে? কাপড়টার ওপরে রয়েছে অবসকিওর মিস্টিক চার্টস। অবসকিওর মানে অস্পষ্ট, ভেগ, ডিম। অবসকিওর মানে কি? ভেগ বা ডিম, অস্পষ্ট। মিস্টিক, মিস্টিক মানে হিডেন সিক্রেট, অর্থাৎ রহস্য, একটা গোপন চার্ট মানে কিছু লেখা, কিছু ছবি। হ্যাঁ, দেখবে তোমরা হয়তো দেখেছো এরকম ছবি, ওই জ্যোতিষীদের কাছে থাকে একটা এরকম চার্ট করা থাকে, বক্স টাইপের করা থাকে, ঠিক আছে? একটা স্টার টাইপের আঁকা থাকে, সেখানে বিভিন্ন ধরনের সাইন অর্থাৎ সংকেত আঁকা থাকে, ঠিক আছে? আর কি রয়েছে? আর নোটবুক, একটা ডায়েরি টাইপের কিছু একটা রয়েছে। অ্যান্ড আ বান্ডেল অফ পামাইরা রাইটিং, পামাইরা মানে পাম, অর্থাৎ তাল গাছের পাতার ওপরে কিছু লেখা রয়েছে, পুঁথি বিশেষ, ঠিক আছে? এক বান্ডিল পুঁথি, সেই পুঁথিটা কিসের ওপর লেখা? পামাইরা, অর্থাৎ পাম গাছ অর্থাৎ তাল গাছের পাতার ওপরে লেখা রয়েছে। হিজ ফোরহেড, ফোরহেড মানে কপাল, ওয়াজ রেসপ্লেন্ডেড, রেসপ্লেন্ডেড মানে কি? লাস্ট্রাস, মানে একদম চকচক করছে, হ্যাঁ, রেডিয়েন্ট হচ্ছে ওখান থেকে। উইথ স্যাক্রেড অ্যাশ, স্যাক্রেড মানে পবিত্র, অ্যাশ মানে ছাই, তার কপালে ছাই মাখা রয়েছে। অ্যান্ড ভার্মিলিয়ান, ভার্মিলিয়ান মানে হচ্ছে সিঁদুর, ভার্মিলিয়ান মানে কি? সিঁদুর। তাহলে তার কপালে কী কী ছিল? স্যাক্রেড অ্যাশ ছিল আর ভার্মিলিয়ান ছিল। তাহলে তার কপালে ছাই মাখা এবং তার উপরে হয়তো সিঁদুর দিয়ে একটা
টিকা, একটা টিপ, একটা তিলক টাইপের কাটা রয়েছে, ঠিক আছে? হিজ আই স্পার্কেলড, তার চোখগুলো ঝকঝক করছে, চকমক করছে, উইথ শার্প, একেবারে তীক্ষ্ণ, অ্যাবনর্মাল গ্লিম। অ্যাবনর্মাল মানে অপ্রাকৃতিক, অর্থাৎ একটা অদ্ভুত। গ্লিম মানে শাইন ব্রাইটলি, অর্থাৎ এখন জলজল করছে, হ্যাঁ, অদ্ভুতভাবে জলজল করছে। দেখবে ওই দেখা যায় অনেক সময় এই সন্ন্যাসী বা এই জ্যোতিষী এই ধরনের লোকেরা চোখে বোধহয় একটা কিছু দেয়, চোখটা সবসময় একদম লাল হয়ে থাকে, হ্যাঁ, একদম টকটক করে রক্ত জবা ফুলের মতো। which was really an outcome of a continual searching look for customers. যে চোখগুলো একভাবে খুঁজে যাচ্ছে, কন্টিনিউয়াল, একভাবে সার্চিং, খুঁজে যাচ্ছে। কি খুঁজে যাচ্ছে? কাস্টমার। কাস্টমার মানে কি? খদ্দের। পাতি বাংলায় যাকে বলে খদ্দের, অর্থাৎ ওই জ্যোতিষী ওই চকচকে ঝকঝকে তীক্ষ্ণ চোখ নিয়ে কি খুঁজছে? কাস্টমার খুঁজছে। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস, কিন্তু যেটাকে তার সাধারণ খদ্দেররা, সিম্পল সাধারণ ক্লায়েন্ট মানে ভক্ত, খদ্দের, অনেক কিছু বলতে পারো, টুক টু বি আ প্রফেটিক লাইট, কিভাবে নেয়? তার চোখটাকে একটা প্রফেটিক লাইট হিসেবে নেয়, অর্থাৎ একটা ভবিষ্যতের আলো। প্রফেটিক মানে কি? প্রফেটিক মানে হচ্ছে প্রেডিকশন, অর্থাৎ ভবিষ্যৎ, হ্যাঁ, ভবিষ্যতের যে বাণী, ভবিষ্যৎবাণী, সেই ভবিষ্যতের একটা আলো হিসেবে নেয়। অ্যান্ড ফেল্ট, এবং অনুভব করে, তার চোখে তারা কি অনুভব করে? কমফোর্টেড, অর্থাৎ আরাম। তার চোখের দিকে তাকিয়ে তারা যেন আরাম পায়, যে বাহ, এই তো আমি বাবার দরবারে চলে এসেছি, বাবা এবার আমাকে একটা বিরাট বিধান দিয়ে দেবে, যে বিধান আমার জীবন বদলে দেবে। আসলে কি তা সম্ভব? সম্ভব নয়। কর্মই পারে তোমার জীবনকে বদলাতে, নাথিং এলস। আর কিচ্ছু দিয়ে তোমার জীবন বদলানো সম্ভব নয়। দ্য পাওয়ার অফ হিজ আইস ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড, তার যে চোখের ক্ষমতা সেটা কনসিডারেবলি মানে যথেষ্ট, এনহ্যান্সড বৃদ্ধি পাচ্ছে। এনহ্যান্স মানে কি? বৃদ্ধি পাওয়া। বাই দেয়ার পজিশন, তাদের যে অবস্থান, অর্থাৎ দেয়ার পজিশন মানে তার যে চোখের যে অবস্থান, সেই অবস্থানের জন্য তার চোখের যে ক্ষমতাটা সেটা আরও বৃদ্ধি পাচ্ছে। কোথায় অবস্থান করছে তার চোখগুলো? প্লেসড অ্যাজ, অবস্থান করছে ঠিক যেন দে ওয়্যার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড, যে ঠিক যেন তাদেরকে রাখা হয়েছে, দে মানে তার চোখ দুটোর কথা বলছে, ঠিক যেন তাদেরকে রাখা হয়েছে বিটুইন, মধ্যে, কিসের মধ্যে? দ্য পেইন্টেড ফোরহেড, অর্থাৎ চিত্রাঙ্কিত কপালের মধ্যে। তার কপালটার ওপরে তো বেশ রংচং করা রয়েছে, ছাই মাখা রয়েছে, সিঁদুর পরা রয়েছে, ফলে তার ওই চোখগুলো ঠিক যেন মনে হচ্ছে যে একটা একটা রং করা কপালের ওপরে চোখগুলোকে রাখা হয়েছে, যে কারণে তার চোখটা অনেক বেশি এনহ্যান্স করছে, অনেক বেশি তার যে চোখের ক্ষমতা সেটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স, ডার্ক মানে এখানে কালো, ঠিক আছে, হুইস্কার্স মানে গোফ, মুস্টাচ, ঠিক আছে, এবং তার যে কালো গোফ, তাহলে তার গোফটা কেমন ছিল? কালো। এটা কিন্তু একটা ভালো এমসিকিউ হতে পারে। হুইচ স্ট্রিমড, যেটা বেয়ে পড়ছে। স্ট্রিমড আমরা জানি যে নদী বয়ে যায়, বাতাস বয়, তার গোপও বইছে, তার গোপও বেয়ে পড়ছে। কি, কোথা দিয়ে? ডাউন হিজ চিক্স, তার গাল বেয়ে তার গোপগুলো বইছে, অর্থাৎ তার যে গোপ, সে গোপটা এতটাই বড় যে তার গাল বেয়ে এরকম নেমে আসছে, ঠিক আছে। ইভেন, এমনকি আ হাফ উইটস আই, হাফ উইট মানে অর্ধ বুদ্ধি সম্পূর্ণ, তাই না? আইজ চোখ, এমনকি একজোড়া অর্ধবুদ্ধি সম্পূর্ণ চোখ উড স্পার্কেল, চমকে যাবে। মানে যার একটু বুদ্ধি রয়েছে, যার অর্ধেক বুদ্ধি রয়েছে, সেও এসব দেখে চমকে যাবে। ইন সাচ আ সেটিং, এরকম একটা সেটিং দেখে, অর্থাৎ এরকম যে একটা পরিবেশ, তার যে অ্যাপিয়ারেন্স, তার যে পোশাক, মানে তার যে মুখের ভঙ্গি, এইসব দেখে যার সামান্য একটু বুদ্ধি রয়েছে বা যে অর্ধেক বুদ্ধিমান, সেও চমকে যেতে পারে। আমরা কি জানি যে বোকারা এইসব দেখে চমকায়, কিন্তু ওনার যে বেশভূষা তা দেখে যার অর্ধেক বুদ্ধি রয়েছে সেও চমকে যেতে পারে। টু ক্রাউন দ্য ইফেক্ট, ক্রাউন মানে মুকুট, হি ওন্ড আ স্যাফরন কালার্ড টারবান, সে একটা স্যাফরন, স্যাফরন মানে কি? স্যাফরন মানে গেরুয়া, সে একটা গেরুয়া রঙের পাগড়ি পরে রয়েছে। টারবান মানে পাগড়ি বিশেষ, ঠিক আছে। টারবানটা কী রঙের? স্যাফরন, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। অ্যারাউন্ড হিজ হেড, তার মাথার চারিপাশ দিয়ে একটা গেরুয়া রঙের পাগড়ি সে পরে রয়েছে। দিস কালার স্কিম নেভার ফেইল্ড, দেখো কি মজার না লাইনটা। এই যে কালার, এই যে রঙের যে স্কিম, এই যে রঙের যে একটা মানে স্কিম, একটা প্রকল্প,
সেটা নেভার ফেইলড, সেটা কখনোই ব্যর্থ হয় না। তার মানে কি, এই যে তার যে রং চং যে ব্যাপার, তার যে পাগড়ির রং, হ্যাঁ, তার যে কপালের রং, এগুলো কখনোই ব্যর্থ হয় না। কি করতে ব্যর্থ হয় না? এগুলো কখনোই লোক টানতে ব্যর্থ হয় না, অর্থাৎ এগুলো দেখে লোকে তার প্রতি আকর্ষিতই হয়, তাই না? তারপরে কি আসছে? পিপল ওয়ার অ্যাট্রাক্টেড, মানুষজন আকর্ষিত হয় টু হিম, তার প্রতি, অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস, ঠিক যেভাবে মৌমাছি আকর্ষিত হয় ফুলের প্রতি। কসমস মানে কিন্তু ফ্লাওয়ার্স, ঠিক আছে? এখানটায় দেখো একটা সিমিলি রয়েছে, তাই না? একটা উপমা, একটা মৌমাছি ঠিক যেভাবে ফুলের প্রতি আকৃষ্ট হয়, ঠিক সেই আকর্ষণের সঙ্গে তুলনা করা হচ্ছে কার? ঠিক যেভাবে লোকজন ওই মানুষটার প্রতি, অর্থাৎ ওই জ্যোতিষীর প্রতি ঠিক যেভাবে আকর্ষিত হয়, তার সঙ্গে মৌমাছির আকর্ষণকে তুলনা করা হচ্ছে। অর ডালিয়া স্টেক্স, অর্থাৎ ডালিয়া ফুল অথবা অন্যান্য ফুলের প্রতি মৌমাছি যেভাবে আকর্ষিত হয়, মানুষজনও ওই তার প্রতি ঠিক একইভাবে আকর্ষিত হয়। হি স্যাট, সে বসে রয়েছে, আন্ডার দ্য বাউজেস অফ আ স্প্রেডিং ট্যামারিন্ড ট্রি, একটা ডালের নিচে। বাউজ মানে ব্রাঞ্চ, তাই না? এটা আমরা আগেও পড়েছি। তাহলে সে বসে রয়েছে একটা তেঁতুল গাছের ডালের নিচে। ট্যামারিন্ড ট্রি মানে কি? তেঁতুল গাছ। এইগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, হ্যাঁ? এই জায়গাগুলো কিন্তু তোমরা বারবার করে বলছি, হাইলাইট করে রাখবে, হ্যাঁ? হুইচ ফ্ল্যাঙ্কড আ প্যাথ, ফ্ল্যাঙ্কড মানে বিসাইড, ফ্ল্যাঙ্কড মানে কি? ফ্ল্যাঙ্কড মানে বিসাইড, পাশ দিয়ে, যার পাশ দিয়ে চলে গেছে আ প্যাথ, একটা রাস্তা চলে গেছে, রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। কিসের মধ্যে দিয়ে? টাউন হল পার্ক। টাউন হল মানে সাধারণত লাইব্রেরিকে বোঝায়, অর্থাৎ ওই শহরের যে লাইব্রেরি, সেই লাইব্রেরির যে পার্ক রয়েছে, সেই পার্কের মধ্যে দিয়ে ওই একটা রাস্তা চলে গেছে। কোথা দিয়ে? না, ওই তেঁতুল গাছের পাশ দিয়ে। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস, এটা একটা উল্লেখযোগ্য জায়গা। রিমার্কেবল মানে উল্লেখযোগ্য, জনপ্রিয় বলতে পারো এক্ষেত্রে। কেন রিমার্কেবল প্লেস? কারণ আ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন, কারণ একটা বৃদ্ধিপ্রাপ্ত ভিড়, সার্জিং মানে যা ধীরে ধীরে বৃদ্ধি পায়, আপওয়ার্ড, ঠিক আছে? যত বেলা বাড়ে তত বৃদ্ধি পায়, এরকম একটা ব্যাপার। ক্রাউড মানে ভিড়, ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন মানে একটা একটা বৃদ্ধিপ্রাপ্ত ভিড় সবসময় এখান দিয়ে যাচ্ছে আসছে, অর্থাৎ একটা শহরের প্রাণ কেন্দ্র, ঠিক আছে? সেখানে সবসময় ভিড় থাকে, ঠিক সেরকম একটা জায়গা এখানে কিন্তু বোঝাচ্ছে। দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট, এই সরু রাস্তাটা দিয়ে সবসময় ভিড় হয়েই যাচ্ছে, চলেই যাচ্ছে, এসেই যাচ্ছে, হ্যাঁ, একেবারে মর্নিং থেকে রাত্রি পর্যন্ত। এই রোডটা কেমন? রোডটা কিন্তু ন্যারো, হ্যাঁ, মাথায় রাখতে হবে। মর্নিং থেকে একেবারে নাইট পর্যন্ত, অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত ওই সরু রাস্তাটা দিয়ে বৃদ্ধিপ্রাপ্ত ভিড় মানে যত বেলা বাড়ে তত ভিড় বাড়ে, সেরকম ভিড় ওই রাস্তা দিয়ে, ওই পথ দিয়ে যাওয়া আসা করতেই থাকে। A variety of trades occupations was represented all along its way. ভ্যারাইটি মানে বিভিন্ন ধরনের, ট্রেডস মানে দোকান পাশান, অকুপেশন মানে পেশা, বিভিন্ন ধরনের কাজের লোক, রিপ্রেজেন্টেড এখানে রয়েছে অল অ্যালং ইটস ওয়ে, এই রাস্তা বরাবর। অ্যালং মানে কি? অ্যালং হচ্ছে একটা প্রিপোজিশন, অ্যালং মানে বরাবর। এই প্রিপোজিশনগুলো কিন্তু মাথায় রাখতে হবে, তার কারণ তোমাদের কিন্তু টেক্সচুয়াল গ্রামার আছে, এবং টেক্সচুয়াল গ্রামারে কিন্তু প্রিপোজিশন টপিকটাও রয়েছে। তো সেখানে কি কি দোকান রয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, খুব ভালোভাবে মাথায় রাখবে। মেডিসিন সেলার্স, অর্থাৎ ওষুধের দোকান রয়েছে। সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, স্টোলেন হার্ডওয়্যার মানে আমরা চোরাই মার্কেট নামটা সবাই কম বেশি শুনেছি, ওখানে একটা চোরাই মার্কেট রয়েছে, ঠিক আছে? জাঙ্ক মানে ওই ভাঙড়ি মালপত্রের দোকান। ম্যাজিশিয়ান রয়েছে। অ্যান্ড অ্যাভাভ অল, এবং এই সমস্ত কিছুর ঊর্ধ্বে অ্যান অকশনিয়ার অফ চিপ ক্লথ। অকশনিয়ার মানে কি? যে অকশান করে। অকশান কথাটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত, নিলাম। এই যে আইপিএল খেলা হচ্ছে এখন, আইপিএলে অকশান হয়, তাই না? বিভিন্ন প্লেয়ারের নিলাম হয়, তার দাম ওঠে। এবার যেই লোকটা ওই নিলামটাকে কন্ডাক্ট করে, অর্থাৎ ওই নিলামটাকে পরিচালনা করে, তাকে বলা হয় অকশনিয়ার অফ চিপ ক্লথ। কিসের অকশনিয়ার? চিপ ক্লথ, অর্থাৎ সস্তা পোশাকের নিলামকারী, হ্যাঁ। হু ক্রিয়েটেড এনাফ ডিন, যে যথেষ্ট চিৎকার চেঁচামেচি করে, একেবারে কান ঝালাফালা করে দেওয়ার মতো চিৎকার। ডিন মানে একদম কানে তালা লাগিয়ে দেয়া, হ্যাঁ, যে যথেষ্ট চিৎকার চেঁচামেচি করে কানে তালা লাগিয়ে দেয় অল ডে, গোটা দিন ধরে। কেন করে এগুলো? টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, এই গোটা শহরটাকে অ্যাট্রাক্ট করার জন্য, আকর্ষণ করার জন্য। সারাদিন ধরে হয়তো বলেই যাচ্ছে, এই
এই জামাটা 10 টাকা, এই জামাটা 10 টাকা, 10 টাকা, 10 টাকা 1, 10 টাকা 2, 10 টাকা 3, হ্যাঁ, এইভাবে সে চিৎকার করেই যাচ্ছে। একেবারে কানে তালা লাগিয়ে দেওয়ার মতো একটা চিৎকার সে গোটা দিন ধরে করে যাচ্ছে, হ্যাঁ। নেক্সট টু হিম, ঠিক তারপরেই, ইন ভোসিফেরাসনেস মানেও একটা একটা লাউড আউটক্রাই, মানে একটা জোরে চিৎকার, ঠিক আছে। ঠিক তারপরেই আরও একজন জোরে চিৎকার করে, কে? আ ভেন্ডর, একজন বিক্রেতা। ভেন্ডর মানে কি? বিক্রেতা। কি বিক্রেতা? আ ফ্রাইড গ্রাউন্ড নাট, অর্থাৎ ভাজা বাদাম। ফ্রাইড মানে ভাজা, গ্রাউন্ড নাট মানে বাদাম, ঠিক আছে, যে বাদামগুলো আমরা মেলায় গিয়ে খাই, ঠিক ওরকম ভাজা বাদাম, কাঁচা বাদাম নয় কিন্তু, হ্যাঁ, কাঁচা বাদাম খুব ফেমাস হয়েছে বলে আবার কাঁচা বাদাম মনে রেখো না, মনে রাখবে ফ্রাইড গ্রাউন্ড নাট, ভাজা বাদাম। হু হু গেভ হিজ ওয়্যার, যে তার দোকানে আ ফ্যান্সি নেম দেয়, কি দেয়? একটা ফ্যান্সি নেম দেয়, একটা বেশ ভালো সুন্দর নাম দেয়, ইচ ডে, প্রত্যেক দিন, অর্থাৎ সে তার দোকানে এক এক দিন এক এক রকম নাম দেয়। কলিং ইট বোম্বাই আইসক্রিম, কোনো কোনো দিন সেই দোকানের নাম দেয় বোম্বাই আইসক্রিম। এই নামগুলো কিন্তু, এই জায়গাগুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আমন্ড, কোনো দিন নাম দেয় দিল্লি আমন্ড। অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিগেসি, কোনো দিন নাম দেয় রাজাস ডেলিগেসি। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, এই সো অন অ্যান্ড সো ফোর্থ এটা একটা ফ্রেজ, যার মানে আরও এরকম আরও অনেক কিছু সে করতেই থাকে প্রত্যেক দিন, ঠিক আছে। অ্যান্ড পিপল, এবং মানুষজন, ফ্লকড টু হিম, সেখানে দাঁড়িয়ে বেশ ভিড় জমিয়ে মজা নেয়, সেগুলোকে দেখে, ঠিক আছে। কিছু কিছু লোক থাকে না, তাই মেলায় গিয়ে অনেক কিছু দেখে কিন্তু কিছুই কেনে না, সেরকম ভিড় আর কি। আ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ডেলিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, ওই ভিড়ের খানিকটা অংশ, ওই ভিড়ের কনসিডারেবল পোর্শন মানে কি? অংশ। ওই ভিড়ের খানিকটা অংশ ভিড় করে কোথায়? বিফোর দ্য অ্যাস্ট্রোলজার, ওই জ্যোতিষীর সামনেও, তাই না? ওই যে জ্যোতিষীর যে জায়গাটা, সেই জ্যোতিষীর জায়গার সামনেও কিন্তু ওরকম ভিড় খানিকটা জড়ো হয়। দ্য অ্যাস্ট্রোলজার ট্রান্সজেক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ আ ফ্লেয়ার, ওই যে অ্যাস্ট্রোলজার, ওই যে জ্যোতিষী, সে তার ব্যবসাটাকে চালায়, ট্রানজেক্ট মানে চালানো বলতে পারো, তার ব্যবসাটাকে চালায় বাই দ্য লাইট, আলো, কিসের আলো দিয়ে? অফ আ ফ্লেয়ার, একটা মশাল, ফ্লেয়ার মানে মশাল, ঠিক আছে, মশাল জাতীয় একটা মশালের আলো দিয়ে, হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ, যেটা কড়কড় করে পুড়তে থাকে। ক্র্যাকেলড মানে হচ্ছে এক ধরনের আওয়াজ, দেখবে তুমি ধরো একটা পাতা, বেশ শুকনো পাতা জ্বালাচ্ছ, দেখবে একটা বেশ মরমর করে একটা আওয়াজ হয় না? ওই পাতাগুলো যখন পড়ে তখন ঠিক সেরকম আওয়াজ। অ্যান্ড স্মোকটা, এবং ধোঁয়া বেরোচ্ছে অ্যাবভ দ্য গ্রাউন্ড নাট হিপ, ওই যে বাদামের যে খোসা, বাদামের যে খোসাটা, সেই খোসা দিয়ে একটা হিপ, অর্থাৎ একটা ঢিবি টাইপের হয়েছে, একটা স্তূপ টাইপের হয়েছে, সেইখানে যে আলোটা জ্বলছে, সেই আলোতে ওই যে অ্যাস্ট্রোলজার, অর্থাৎ আমাদের ওই যে জ্যোতিষী, এই গল্পের যে মূল চরিত্র, সেই জ্যোতিষী সেই আলোতে তার দোকানটা চালায়। অর্থাৎ পৃথিবীর যেরকম নিজের আলো নেই, সূর্যের আলোয় আলোকিত হয়, ঠিক সেরকম তুমি বলতে পারো যে ওই অ্যাস্ট্রোলজারের দোকানে নিজস্ব কোনো আলো নেই। সে ওই যে বাদামের খোসার যে স্তূপ, সেখানে যে মশালটা জ্বলে, সেই আলোতে তার দোকানটা চালায়। তো আজকে এইটুকুই। হুম খুব ছোট্ট একটা অংশ পড়ালাম, ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে, সেই কারণে ছোট একটা অংশই পড়ালাম। তবে এই ছোট ছোট করেই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভিডিও রেগুলার আসবে, তো একদিন পর পরই ভিডিও আসবে। তো তোমরা চেষ্টা করবে আমি এই যে জায়গাগুলোকে খুব ভালোভাবে হাইলাইট করে দিয়েছি, সেই জায়গাগুলোকে মাথায় রাখার, এদিককার এই সিনোনিমগুলোকে মাথায় রাখার, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর যে কথাগুলো বললাম, সে কথাগুলো ভালো করে মনে রেখো, চেষ্টা করো একটা খাতা মেনটেন করার, তাতে দেখবে তোমাদেরই সুবিধা হবে, অনেক তাড়াতাড়ি সিলেবাসটা তোমরা খুব ভালোভাবে বুঝে যেতে পারবে, এবং এই গল্পগুলো তোমাদের মাথা থেকে আর বেরোবে না, কিচ্ছুর দরকার নেই। আমি জানি এখন তোমাদের কাছে বই নেই, তোমাদের মনে হচ্ছে যে এখন এসব করে কি হবে, কিন্তু দেখো সময় তো আর আমাদের জন্য থেমে থাকবে না, তাই না? টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, আমরা তো জানি। তো সেই কারণে তুমি যদি একটা খাতা নিয়ে বসে আমার এই ভিডিওগুলো দেখতে দেখতে যদি তোমার কাজটা করতে থাকো, তাহলে দেখবে তোমারই অনেক সুবিধা হচ্ছে, তুমি অনেক হেল্প পাচ্ছ। বেশি কিছু নয়, এই তথ্যগুলোকে জাস্ট খাতায় একটু লিখে রাখবে, তাহলেই দেখবে অনেক সুবিধা হয়ে যাচ্ছে। ঠিক আছে? যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানিও, পারলে আমাকে ইনবক্স করো। আর আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।